Good evening, students. Welcome to Kishalai Coaching Center, স্পেশালি অনলাইন কোচিং সেন্টার। তো আমি তোমাদের মিঠুন স্যার, আমার পুরো নাম হচ্ছে মিঠুন বর্মন। তো আজকে থেকে আমি তোমাদের এখানে মানে অনলাইন যে ক্লাসরুম আমাদের কিশলায়, সেখানে তোমাদের জিকে প্র্যাকটিস করাবো। আপকামিং যে এক্সামগুলো রয়েছে, যেমন ধরো সামনেই তো নার্সিং পরীক্ষা রয়েছে, এএনএম জিএনএম, এই পরীক্ষা থেকে শুরু করে একদম যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য এই জিকে গুলা তোমাদের ইউজফুল হবে। তো যেহেতু আজকে আমি তোমাদের একদম প্রথম ক্লাস করাবো এমসিকিউ প্র্যাকটিস, তো সেই জন্য তোমাদের একটু মোটামুটি বেসিক থেকে শুরু করব। যে বেসিক যে কোশ্চেনগুলো হয়, যে রকমের কোশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আমরা পেলাম, ঠিক সেরকমই বেসিক কোশ্চেনের শুরু করে আমি তোমাদের ধীরে ধীরে এই ক্লাসগুলো নেব। তো তোমাদের যে কোনো পরীক্ষায় জিকেতে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য বা পারফর্ম করার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেইলি বেসিসে ক্লাসগুলো ফলো করবে। ঠিক আছে, তো চলো আমি আজকে তোমাদের জেনারেল নলেজ প্র্যাকটিস সেট 3 করাচ্ছি। এর আগে 1 এবং 2 কিশলাই থেকে হয়ে গেছে, তো আমি তোমাদের আজকে প্র্যাকটিস সেট 3 করাবো। তো বেশি দেরি না করে চলো ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে এখানে, সেটা দেখতে পাচ্ছ তোমরা যে ভারতের সংবিধান কার্যকর হয় কবে। তো এখানে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়, তো তোমরা মোটামুটি যারা কম্বাইন্ড লাইনের প্রিপারেশন নিচ্ছ, তো মনে রাখবে এই কোশ্চেনটা যেমন বেসিক প্লাস খুব ইম্পর্টেন্ট, মানে প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। ইভেন ডাব্লিউবিসিএস, প্রিলিমস, আইসিডিএস এই পরীক্ষাগুলোর মতো পরীক্ষাগুলোতেও কিন্তু এই কোশ্চেনটা আসে। তো আমরা একটু অপশন স্টাডি করি। দেখতে পাচ্ছি প্রথম অপশন 15ই আগস্ট 1947, এটা তো হবে না। হ্যাঁ, 15ই আগস্ট 1947। 15ই আগস্ট 1947-এ কি হয় আমরা জানি যে 15ই আগস্ট 1947-এ ভারত হচ্ছে স্বাধীনতা লাভ করে, তাই তো? তাহলে যেহেতু 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীনতা লাভ করে, তো এই অপশনটা হওয়ার কোনো চান্স নেই। এবার দেখো 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 আমরা জানি এটা ভারতের প্রজাতন্ত্র দিবস। তো 26শে জানুয়ারি 1950 মানে মেইনলি 26শে জানুয়ারি দিনটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আর একটা অপশন রয়েছে দেখো 26শে নভেম্বর 1949। তো 26শে নভেম্বর 1949 রয়েছে একটা। আর একটা রয়েছে কি নান অফ দ্য অ্যাবভ। আমাদের অপশানে প্রথমেই আমরা বাদ দিয়ে দিলাম। এবার 26শে নভেম্বর 1949 সংবিধান কিন্তু অ্যাকসেপ্ট হয়, মানে গৃহীত হয় বা পাস হয়। কার্যকরী কবে হয়? কার্যকরী 1950 সালের 26শে জানুয়ারি থেকে শুরু হয়, মানে কার্যকরী শুরু হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950 থেকে। কোয়েশ্চেন, যদি 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধানটা কমপ্লিট হয়ে যায়, মানে গৃহীত হয়ে যায় বা অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর কেন হচ্ছে, মানে মাস দুয়েক কেন দেরি হচ্ছে? তো তোমরা অনেকেই জানো যে 26শে জানুয়ারি দিনটা ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজ করত, তখন 26শে জানুয়ারি 1930 এই সালটা মনে রাখবা যে 1930 সালের 26শে জানুয়ারি করে কি হচ্ছিল, ভারতের স্বাধীনতা দিবস পালিত হচ্ছিল, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হচ্ছিল, যেটা গৃহীত হয়েছিল 1929-এর লাহোর সেশনে। সেই জন্য 26শে জানুয়ারি দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী করা হচ্ছে। দেখো তোমাদের জন্য আজকে রয়েছে প্রশ্ন 2, সেটা হচ্ছে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? তার জন্য গীতাঞ্জলি কে লিখেছেন, তার জন্য তোমরা অপশন পাচ্ছ হচ্ছে এ নাম্বারে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু এবং কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবাই জানি যে গীতাঞ্জলি লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা লেখার জন্য মানে যেই গ্রন্থটা লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, নোবেল প্রাইজ পান। কত সালে মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের অনেকেরই। এটাও মনে রাখবো যে 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই গ্রন্থটা পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ হয়, আমরা জানি যেই ইংরেজি অনুবাদকে বলা হয় সংস অফ অফারিংস। তোমরা মনে রাখবা এটা, হ্যাঁ, পরীক্ষায় খুব আসে, সংস অফ অফারিংস। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন নাম্বার 2। এবার চলো কোশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো তোমাদের আজকের কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এতে ইন্দিরা গান্ধী, অপশন বি প্রতিভা পাতিল, আর অপশন সি সরোজিনী নাইডু,
আর অপশন ডি সুচেতা কৃপালিনী। তো তোমরা মনে রাখবে যে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু ছিলেন না। ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন। তাহলে এই জিনিসটা কিন্তু হচ্ছে না, মানে অপশানে হচ্ছে না। এবার সরোজিনী নাইডু ভারতবর্ষের প্রথম কি ছিলেন? মহিলা রাজ্যপাল ছিলেন। এটাও হচ্ছে না। সুচেতা কৃপালিনী গোটা ভারতবর্ষের প্রথম মহিলা সিএম ছিলেন। এটাও হচ্ছে না। তাহলে অবশ্যই হবে প্রতিভা দেবী সিং পাতিল অথবা প্রতিভা পাতিল। তো নামটা তোমরা মনে রাখবা, প্রতিভা পাতিল, ইনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, আজকের কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ভারতের দক্ষিণতম নদী কোনটা? দক্ষিণতম মানে ভারতবর্ষের যে ম্যাপ রয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তো একদম দক্ষিণ দিকে নদী কোনটা রয়েছে? অপশন এতে রয়েছে কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা। তো তোমরা মনে রাখবে যে এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমরা এগুলা ভারতবর্ষের, মানে এই তিনটা নদীকে ভারতবর্ষের খুব বিখ্যাত তিনটি পেনিনসুলার রিভার বলা হয়। এবং গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ঠিক এইভাবেই আছে, মানে নিচের দিকে প্রথমে গোদাবরী নদী থাকবে, তারপরে কৃষ্ণা নদী থাকবে, তারপরে কাবেরী থাকবে। তো অনেকেই মনে করে যে কাবেরী হচ্ছে ভারতবর্ষের একদম দক্ষিণতম নদী, কিন্তু সেটা নয়। ভারতের একদম দক্ষিণতম নদীর নাম হচ্ছে ভাইগাই। এই নদীটার নাম মনে রাখবা, ভারতের একদম দক্ষিণতম নদীর নাম হচ্ছে ভাইগাই। যেমন ভারতবর্ষের পূর্বতম নদীর নাম যদি আসে পরীক্ষায় তাহলে লোহিত হবে, বা যেমন যদি উত্তরতম আসে তাহলে তোমরা জানো অনেকে ইন্দুস হবে। অনুরূপ ভাবে একদম দক্ষিণতম নদী যদি আসে তাহলে ভাইগাই হবে। নদীটার নাম অনেকে শুনে থাকবা। যেমন এই ভাইগাই নদীটা কিন্তু ওই মানে ভারাসানাডু পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। আর এই নদীর তীরে একটা বিখ্যাত শহর আছে, সেই শহরটার নাম তোমরা অনেকেই জানো, মাদুরাই। মাদুরাই কিন্তু এই ভাইগাই নদীর তীরেই অবস্থিত। তো আমাদের কোশ্চেন নাম্বার 4 ভারতের দক্ষিণতম নদী, এটার উত্তর হচ্ছে ভাইগাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আজকে আমার অনলাইনে প্রথম ক্লাস, তো একটু অসুবিধা হবে, ঠিক আছে? এটা অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা একটু শুনবে মনোযোগ দিয়ে। আজকের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন দেশটি সার্কের সদস্য? তো সার্ক আমরা জানি একটা এজেন্সি, ফুল নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। তোমাদের পরীক্ষায় আসতে পারে, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখবে, নোট করে রাখবে। দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, হ্যাঁ, OPERATION একবারে লেখা হয়েছে, একটু অ্যাডজাস্ট করে দেখবে, মানে বুঝে নেবে, বলে দিলাম। তো এই সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি 1985-তে তৈরি হয়। সদর দপ্তর কোথায় ছিল? কারো জানা আছে যে সার্কের সদর দপ্তর কোথায়? এটা মনে রাখবা যে কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায়? কাঠমান্ডু হচ্ছে নেপালে। তো এই যে সার্ক, যার ফুল নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, 1985-এ তৈরি হচ্ছে, সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। সেটাতে মোট হচ্ছে 8টা দেশ রয়েছে। এখানে তোমাদের অপশন রয়েছে ইউএসএ, মায়ানমার, ইউএই আর মালদ্বীপস। কোনটা এই 4টা অপশনের মধ্যে কোনটা সার্কের সদস্য? তো আমরা একবারে সার্কের 8টা সদস্যর নামই মনে রাখবো। আশা করি এটা তোমরা তুলে নিয়েছো। তো আমি এটা ক্লিন করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তো 8টা সদস্য বললাম সার্কের, সেই 8টা সদস্যর নাম আমরা কিন্তু একটা ক্লুর সাহায্যে মনে রাখতে পারি। কি? দেখো, NIPA নিপা, এই যে MBBS, নিপা MBBS, এই লাইনটা আমরা মনে রাখতে পারি। এনতে সেখানে হবে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, আর ভুটান, আর হচ্ছে শ্রীলঙ্কা। তো এখানে দেখো রয়েছে এমতে দুটো রয়েছে, মালদ্বীপ এবং মায়ানমার। তাহলে কি হচ্ছে? এমতে আমি কি বললাম? মালদ্বীপস। এই মালদ্বীপ হবে তাহলে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, 6 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে?
ডক্টরস ডে কবে পালিত হয়? ডাক্তার দিবস ভারতবর্ষে কবে পালিত হয়? অপশন রয়েছে 5th সেপ্টেম্বর, 10th ডিসেম্বর, 1st জুলাই আর 14th নভেম্বর। তো আমি চারটা অপশন নিয়ে হালকা ডিসকাস করছি। যেমন 5th সেপ্টেম্বর, তোমরা অনেকেই জানো এই দিন কিন্তু হচ্ছে টিচার্স ডে। 10, এই দিন হচ্ছে টিচার্স ডে, তাই না? এই দিন টিচার্স ডে। যেমন 10th ডিসেম্বর, এটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। মানে বিশ্ব মানবাধিকার দিবস বাংলাতেই বললাম, বাংলায় যেহেতু প্রথমে বলে ফেললাম বাংলাতেই বলছি, বিশ্ব মানবাধিকার দিবস। আচ্ছা, এবার আছে 14th নভেম্বর, এদিন তোমরা জানো শিশু দিবস। আচ্ছা, শিশু দিবস বা চিলড্রেন্স ডে। তাহলে একটা অপশন দেখো, 5th সেপ্টেম্বর হলো না টিচার্স ডে, 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, এদিনও হচ্ছে না। তাহলে 14th নভেম্বর শিশু দিবস, এটাও হচ্ছে না। পাশাপাশি 1st জুলাই এই দিনই হচ্ছে আমাদের ডক্টরস ডে বা ডাক্তার দিবস। ঠিক আছে, তো মনে রাখবা। পাশাপাশি এই যে তোমরা তিনটা অপশন থেকে তিনটা ডে আরো জানতে পারলা, এটাও টুকে রাখবে। তো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো। তো দেখো, ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছেন? তো এটাও তোমরা ডিরেক্ট উত্তরই দিতে পারবা যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হবে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তো আমরা এটা ডাইরেক্ট পড়ে নিচ্ছি যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আজকে তোমাদের যে 8 নাম্বার কোশ্চেন, সেই 8 নাম্বার কোশ্চেন রয়েছে ইউএনও প্রতিষ্ঠিত হয় কবে? ইউএনও তোমরা নাম হয়তো শুনে থাকবে, ইউএনও বা না শুনে থাকলে একটু মনে রাখবা। ওকে, তাহলে ইউএনও নাম মনে রাখবা যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এটা তৈরি হয় কবে? 1945। এইটাই আমাদের হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদের অপশন বি 1945, এটা হবে উত্তর। ইউনাইটেড নেশনস, এটাকে বাংলায় বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ। এটা মনে রাখবা, সম্মিলিত জাতিপুঞ্জ। ঠিক আছে, এটা কেন তৈরি হয়? যে আমাদের যে পৃথিবীতে বিভিন্ন দেশগুলো রয়েছে, তো সেই দেশগুলোর মধ্যে শান্তি শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখার জন্য একটা গোটা পৃথিবীতে আর কি এটা সুন্দর একটা প্রতিষ্ঠান, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো আগে ওই তোমরা হয়তো শুনে থাকবে 1920-তে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস, সেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শেষ হওয়ার দিকে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আজকে 9 নাম্বার প্রশ্ন রয়েছে, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়? তো আমরা জানি যে পানিপথের 3টা যুদ্ধ হয়, আর তার মধ্যে আমাদের আজকে কোশ্চেন রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়। তো ডিরেক্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রথম পানিপথের যে যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়, সেটা কিন্তু 1526 সালে হয়। 1526-এ হলো প্রথম পানিপথের যুদ্ধ, এটা হচ্ছে প্রথম। এবার দ্বিতীয় পানিপথের যুদ্ধ দেখো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1556 সালে হয়, এটা হচ্ছে দ্বিতীয়। এবার 1857 সাল কি? 1857 সালে এটা হচ্ছে মহাবিদ্রোহ হয়, মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ নামেও চিনি। ঠিক আছে, তো মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়। আর 1761 পড়ে থাকে, তাহলে এই 1761 হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ। এই তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে তাহলে 1761 সালে। ঠিক আছে, দেখো আয়তন অনুযায়ী ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটা? তো বৃহত্তম দুদিক থেকে হতে পারে, একটা আয়তন অনুযায়ী আর একটা হচ্ছে তো জনসংখ্যা অনুযায়ী। তো আমরা জানি ভারতবর্ষের সব থেকে বড় স্টেটের নাম হচ্ছে, সেই স্টেটটা হবে যেই স্টেটে মরুভূমি রয়েছে। তাহলে ভারতবর্ষের সব থেকে বড় স্টেটের নাম হচ্ছে রাজস্থান, কিন্তু যদি জনসংখ্যায় বলতো তাহলে কিন্তু ইউপি হতো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার নেক্সট। আচ্ছা, তোমার দেখো যে 11 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে আজকের, সেটা হচ্ছে লাইট ইয়ার কি পরিমাপের একক? লাইট ইয়ার কি পরিমাপের একক? তো লাইট ইয়ার মানে আমরা জানি আলোকবর্ষ। আলোকবর্ষের সাহায্যে কি মাপা হয়? আলোকবর্ষের সাহায্যে অ্যাকচুয়ালি কি মাপা হয় মনে রাখবা তোমরা? দূরত্ব। তো আলোকবর্ষ কি জিনিস? ওই যে শূন্য মাধ্যমে 1 বছরে আলো যতটা পথ অতিক্রম করে সেটাকেই বলা হয় আলোকবর্ষ। তো একটা তোমরা বিখ্যাত গানও শুনে থাকবে যে আলোকবর্ষ দূরে তুমি আর আমি যাই দূরে দূরে সরে, এই টাইপের একটা গানও আছে। এখান থেকেও তুমি মনে রাখতে পারো যে
লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ ডিস্টেন্স। ঠিক আছে, তো 11 নাম্বার কোশ্চেনের উত্তর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। লাইট ইয়ার এটা হচ্ছে ডিস্টেন্স পরিমাপের একটা একক। কোশ্চেন দেখো, আজকের 12 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা। এর পাশাপাশি আরো অনেক বিখ্যাত বই রয়েছে, গুপ্ত যুগে এই বইগুলো লেখা হয়। তো সূর্য সিদ্ধান্ত কার লেখা, অনেকের এইখানে একটা কোশ্চেনে অনেক কনফিউশন হয়ে যায়। একটা বইয়ের নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত, আর একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত, আর একটা হচ্ছে ব্রহ্ম সিদ্ধান্ত, মানে তিনটা বই রয়েছে। তো তোমাদের আমি একবারে ক্লিয়ার করে দেই, তাহলে তোমাদের এটা বুঝতে ভালো হবে। বাংলাতেই লিখছি, পেন দেখো, পঞ্চ সিদ্ধান্ত, হ্যাঁ দেখো, একটা বইয়ের নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত যেটা বললাম, আর একটা বইয়ের নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত, আর একটার নাম হচ্ছে ব্রহ্ম সিদ্ধান্ত। তো তুমি মনে রাখবা, আজকে আমাদের যেটা আছে সূর্য সিদ্ধান্ত। পঞ্চ সিদ্ধান্ত এটা হবে বরাহ মিহির, আচ্ছা সূর্য সিদ্ধান্ত যেটা, সেটা এখানেই আজকের কোশ্চেন, সেটা হচ্ছে তোমার আর্যভট্ট হবে। আর ব্রহ্ম সিদ্ধান্ত এটা হবে একদম ইজি, ব্রহ্মগুপ্ত। আর এখানে যে ভাস্কর রয়েছে, ভাস্করের লেখা দুটো বইয়ের নাম হবে লঘু ভাস্কর এবং মহাভাস্কর। তো তাহলে আজকে সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা হবে? সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের লেখা হবে। কোশ্চেন নাম্বার নেক্সট দেখি কি আছে। তো কোশ্চেন নাম্বার 13 দেখো, ভারতের লৌহ মানব বলা হয় কাকে, মানে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তো আমরা দেখছি অপশন এখানে রয়েছে সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু এবং বি.আর. আম্বেদকর। তো তোমরা মনে রাখবা স্ট্যাটিক জিকে টাইপ কোশ্চেন হিসেবে, ভারতের লৌহ মানব হবে সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যাকচুয়ালি ভারত যখন স্বাধীনতা লাভ করে, বিভিন্ন যে রাজ্যগুলো ছিল রাজন্য শাসিত, বা বিভিন্ন রাজ্য যেগুলো আহ হ্যাঁ রাজন্য শাসিত বা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট দেশীয় রাজ্য ছিল, সেগুলোকে আহ মানে কি বলবো, শক্ত হাতে তিনি ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই তখন থেকে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, তো এটা মনে রাখবা। কোশ্চেন নাম্বার 13 কমপ্লিট। এবার কোশ্চেন নেক্সট। আচ্ছা, আজকের কোশ্চেন নাম্বার 14 বা 14, কোন নদীকে বন্যা প্রবণ নদী বলা হয়? এটা মনে রাখবে যে বন্যা প্রবণ নদী কাকে বলা হয়। দেখো অপশন রয়েছে গঙ্গা, কোনো চান্স নেই হওয়ার, ব্রহ্মপুত্র, মহানদী, অজয়, এই তিনটা রয়েছে। তো ব্রহ্মপুত্রকে আমরা আসামের দুঃখ, অরুণাচল প্রদেশের দুঃখ এসব বলতে পারি। মহানদী না, মহানদীকে বন্যা প্রবণ নদী বলা হয় না। তাহলে একটাই অপশন বাকি থাকে, সেটা হচ্ছে অজয়। তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো বইয়ে যে অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এরকম একটা কবিতা। তো সেখান থেকে তোমরা মনে রাখবে যে অজয় নদীকে বা অজয় নদকে বলা হয় বন্যা প্রবণ নদী। তো আজকের নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলছে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটা? তো ভারতের জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় সবজি এসব তোমাদের মোটামুটি জানাই আছে। তো ভারতের জাতীয় জলজ প্রাণী, এটা পরীক্ষায় খুব আসে। ভারতের জাতীয় জলজ প্রাণী কাকে বলা হয়? এটা মনে রাখবা শুশুক, বা ইংরেজিতে যাকে বলা হয় ডলফিন। ঠিক আছে, ডলফিন, স্পেশালি গাঙ্গেটিক ডলফিন বা গঙ্গার শুশুক বা গাঙ্গেয় শুশুককে বলা হয় ভারতের জাতীয় জলজ প্রাণী, এটা মনে রাখবে। আচ্ছা, আজকের কোশ্চেন নাম্বার 16 বলছে খলজি বংশের পর কোন বংশ দিল্লির সিংহাসনে বসে? তো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো বলছে যে দিল্লির সিংহাসন। তো দিল্লির সিংহাসনে তোমরা মনে রাখবা যে টোটাল 5টা রাজবংশ বসে। সেই 5টা রাজবংশের নাম টেকনিক্যালি, খুব সুন্দর টেকনিক্যালি আর কি মনে রাখা সম্ভব। সেটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে দেখ তো শালা। হ্যাঁ, ওই শেষের যে দুটো বর্ণ দিয়ে শব্দটা, সেটা একটু স্ল্যাং টার্মের মতো লাগতে পারে, বাট খুব মজাদার একটা টেকনিক, দেখতশালা। এই যে দ রয়েছে, দ দিয়ে তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে দাস বংশ। আর খ দিয়ে তোমরা মনে রাখবে যে খলজি বংশ। আর ত যেটা, এটা মনে রাখবে তুগলক বংশ। আর দন্তস্ব যেটা, এটা মনে রাখবে হচ্ছে সৈয়দ বংশ।
আর ল দিয়ে মনে রাখবা তোমরা লোদি বংশ। তাহলে প্রথমে দাস, তারপর খলজি, তারপরে তুগলক, তারপর সৈয়দ, তারপরে লোদি। বলছে খলজি বংশের পর কোন বংশ দিল্লির সিংহাসনে বসে? এই যে খলজি, তারপরে হবে তাহলে তুগলক। অপশন কোথায়? তুগলক। খলজি বংশের পর কোন বংশ দিল্লির সিংহাসনে বসে? দেখো এখানে উত্তর হবে তুগলক, কিন্তু এখানে তুগলক একদম নেই। তার মানে এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে। যদি এরকম কোশ্চেন পরীক্ষায় আসে, তোমরা ভালো মতোই জানো এটাতে সবার জন্য নাম্বার দেওয়া হয়। আর যেহেতু আমরা একটা ছোট্ট টেকনিক শিখলাম, সেটার মাধ্যমে বুঝেও গেলাম যে এই কোশ্চেনটা ভুল রয়েছে আজকে। নেক্সট, আজকের কোশ্চেন নাম্বার 17। দেখো পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ কোনটা? পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ তোমরা অনেকেই জানো যে পৃথিবীর সব থেকে উঁচু হবে মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে ফার্স্ট। এবার যদি আসে দ্বিতীয় কোনটা? দ্বিতীয় তোমরা কিন্তু তাহলে মনে রাখবে যে K2, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হাইয়েস্ট যেটা, যদি থার্ড হাইয়েস্ট আসে তাহলে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আজকের 17 নাম্বার কোশ্চেন কিন্তু গেল। আচ্ছা, নেক্সট 18 নাম্বার কোশ্চেন। ভারতের সংবিধানের কোন তফসিলে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? তো এবার ভারতের সংবিধান এবং তফসিল এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে যে ভারতের তফসিল রয়েছে টোটাল 12টা। এবার পরীক্ষায়, যে কোনো পরীক্ষার জন্য এই যে তফসিল বা শিডিউল গুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এরকম ধরো আজকে শিখলা কি মানে কোথায় ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে, পার্টিকুলার এরকম না নিয়ে তোমরা মনে রাখবে যে প্রথমটায় কি আছে, দ্বিতীয়টায় কি আছে, তৃতীয়টায় কি আছে। এইভাবে তোমরা একদম সিরিয়ালি কিন্তু মনে রাখবা। যেমন প্রথম তপশিলে হচ্ছে আমাদের ভারতের বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরি বা ইউটিএস গুলো সম্পর্কে বা ইউটিস সম্পর্কে বলা আছে। সেকেন্ডে হচ্ছে সংবিধান পদাধিকারী যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের স্যালারি এবং এমোলমেন্টস মানে বেতন বা ভাতা ইত্যাদি নিয়ে বলা আছে। আর থার্ডে যেমন ওথ মানে শপথ বাক্য এবং অ্যাফার্মেশন, ওথ এবং অ্যাফার্মেশন ইত্যাদি নিয়ে বলা আছে। ঠিক আছে, তো অনুরূপভাবে তোমরা মনে রাখবা যে ভাষা নিয়ে আলোচনা করা আছে হচ্ছে 8-এ। ঠিক আছে, এরকম 1 থেকে 12 অব্দি তোমরা পড়ে নিবা। নেওয়ার পরে তোমরা মনে রাখবা যে ভাষা বলা আছে হচ্ছে 8 নাম্বার তপশিলে। চলো নেক্সট কোশ্চেনে আসি। হ্যাঁ, আজকের কোশ্চেন নাম্বার 19 কি বলছে? বলছে চিপকো মুভমেন্ট কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো তোমরা অনেকেই কিন্তু জানো যে চিপকো আন্দোলন হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে হয়েছিল। তো কত সাল নাগাদ হয়েছিল তোমরা অনেকে জানো হয়তো, কারো মনে আছে? তোমাদের কারো মনে আছে? আচ্ছা, চিপকো আন্দোলন তাহলে কোথায় হচ্ছে? আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে হচ্ছে। এবং এই চিপকো কথাটার মানে কিন্তু হচ্ছে জড়িয়ে ধরা। তো জড়িয়ে ধরা মানে কি, এক সময় ওই গ্রামে বিভিন্ন ঠিকাদাররা গাছ কাটার জন্য যায়। তো ওরা হচ্ছে গাছকে প্রচন্ড ভালোবেসে গাছগুলো জড়িয়ে ধরে এবং বলে যে গাছ কাটার আগে আমাদেরকে কাটতে হবে, মানে গাছ কাটতে হলে আমাদেরকেও কাটতে হবে। এই সেই বিখ্যাত আবেগপ্রবণ একটা আন্দোলন চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মন্ডল গ্রাম সুন্দরলাল বহুগুণা ইত্যাদি বহু মানে প্রমুখ, তার স্ত্রী বিমলা বহুগুণা, অনেক বিখ্যাত ব্যক্তি এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তো এটা তাহলে কি হবে? কৃষি তো হচ্ছে না, শিক্ষা হচ্ছে না, শিল্প হচ্ছে না, বন সংরক্ষণ তাহলে হচ্ছে। তাহলে চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? আমরা মনে রাখলাম যে বন সংরক্ষণ। ঠিক আছে, তো আজকে 20 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? এই কোশ্চেনটাও কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, যে বাংলার প্রথম গভর্নর জেনারেল হতে পারে, আবার ইন্ডিয়ার হতে পারে, আবার ইন্ডিয়ার প্রথম ভাইসরয় হতে পারে। তো তোমরা মনে রাখবা বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর যদি এরকম কোশ্চেন হয় যে ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে, তাহলে কিন্তু হবে উইলিয়াম বেন্টিং। ইনি কখন হবে? যদি ভারতের কথা বলা হয়, ইন্ডিয়াস। এবার লর্ড ক্যানিং আছে আর মাউন্ট ব্যাটেন আছে। ভারতের যদি ভাইসরয় আসে, মানে ভারতের প্রথম ভাইসরয়, তাহলে হচ্ছে লর্ড ক্যানিং এর নাম হবে। আর লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হবে। মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যদি প্রথম গভর্নর জেনারেলের কথা বলা হয় তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন হবে। তো এই রকম করে তোমরা মনে রাখবা। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট দেখি কি আছে। আচ্ছা, আজকে আর কিছু নেই। তো তোমাদের ক্লাস এই অবধি। তো মাঝে মানে মাঝে মাঝেই তোমাদের হচ্ছে এই সাপ্তাহিক ভিত্তিতে বা সপ্তাহে 2টো বা 3টা করে ক্লাস এই জিকের জন্য দেওয়া হবে। তো তোমরা কিশলয় অনলাইন চ্যানেলটাকে বা এই ডিজিটাল ক্লাসরুমটাকে ফলো করে রাখবে।
ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের সাথে থাকো। আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব এবং যে কোনো পরীক্ষায় তোমাদের লড়াইয়ে আমাদের একদম পাশে পাবে। ঠিক আছে, চলো টাটা।